আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। কূটনীতির মাধ্যমে মার্কিন আগ্রাসনের জবাব দেবে ভেনেজুয়েলা, রদ্রিগেজ। গাজায় অপরাধের জন্য নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাক প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী তুরস্ক। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আলোচনা শুরু ভেনেজুয়েলার। রাশিয়া ও চীনের দখল ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা নিতে চায় যুক্তরাষ্ট্র, ট্রাম্প। এবার ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। কূটনীতির মাধ্যমে মার্কিন আগ্রাসনের জবাব দেবে ভেনেজুয়েলা, রদ্রিগেজ। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব তার দেশ কূটনীতির মাধ্যমে দেবে। একই সঙ্গে তার সরকার ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগের কথাও জানিয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শনিবার 10 জানুয়ারি একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ গত 3 জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার ঘটনাকে গুরুতর, অপরাধমূলক, অবৈধ এবং অবৈধভাবে সংঘটিত হামলা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ব্রাজিল, কলম্বিয়া এবং স্পেনের নেতাদের সঙ্গে একটি অনলাইন বৈঠকে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, আমি আবারও স্পষ্ট করেছি যে ভেনেজুয়েলা এই আগ্রাসনের মোকাবিলা কেবল কূটনীতিক পথেই করে যাবে। উল্লেখ্য, গত শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে আনে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে সেখানে তাদের বন্দী করে বিচার করা হচ্ছে। মাদুরো বন্দী হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও তেল মন্ত্রী ডেলসি রদ্রিগেজ। সোমবার 5 জানুয়ারি রাজধানী ক্যারাকাসে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি আবেগমোহন পরিবেশে তিনি শপথ গ্রহণ করেন। গাজায় অপরাধের জন্য নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাক প্রতিরক্ষা মন্ত্রীর। গাজায় যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধী অভিহিত করে তাকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার জিও নিউজের হামিদ মিরকে এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। খবর এনডিটিভির। সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অপহরণ করা হয়েছে সেই উদাহরণ টেনে খাজা আসিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবতায় বিশ্বাস করে তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা। শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্কও এই পদক্ষেপ নিতে পারে। নেতানিয়াহুকে সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধী আখ্যা দিয়ে তিনি বলেন, ইতিহাসে ফিলিস্তিনের গাজার সংঘটিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই। তিনি বলেন, গত 4-5 হাজার বছরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যা করেছে তা কোনো সম্প্রদায় করেনি। নেতানিয়াহু মানবতার সবচেয়ে বড় শত্রু, বিশ্ব এর চেয়ে বড় অপরাধী আর দেখেনি। আসিফ জানান, পাকিস্তানিরা এই মুহূর্তটির জন্যই প্রার্থনা করছে। আলোচনার এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর হাত শক্তিশালী করা ব্যক্তিদেরও শাস্তি দেওয়ার দাবি তোলেন। তবে সঞ্চালক হামিদ মির এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে নিয়ে সতর্কতাস্বরূপ অনুষ্ঠানটিতে বিরতি ঘোষণা করেন। এদিকে ইসরায়েল এবং পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার এক সাক্ষাৎকারে গাজায় কোনো আন্তর্জাতিক শান্তি বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তান এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে তারা দীর্ঘকাল ধরে কড়া অবস্থান বজায় রেখে আসছে। একই সঙ্গে ইসরায়েলের শত্রু ইরানের সাথে সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ভ্রাতৃত্বপূর্ণ এবং অভিন্ন আঞ্চলিক স্বার্থের সম্পর্ক হিসেবে দাবি করে। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী তুরস্ক। সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে তৎপরতা চালাচ্ছে তুরস্ক। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চল ও ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে। বার্তা সংস্থা ব্লুমবার্গ শুক্রবার জানিয়েছে, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এ বিষয়ে আলোচনা ভালো পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এদিকে আঙ্কারা
আঙ্কারা ও রিয়াদের সঙ্গে ইসলামাবাদের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। রয়টার্স জানায় পাকিস্তান শীঘ্রই সুদানের সেনাবাহিনীর সাথে $150 কোটি একটি অস্ত্র চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। সুদানের সেনাবাহিনী সৌদি আরব ও তুরস্কের সমর্থনপুষ্ট এবং তারা সংযুক্ত আরব আমিরাত সমর্থিত অর্ধসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের বিরুদ্ধে লড়াই করছে। রয়টার্সের তথ্য অনুযায়ী পাকিস্তান সুদানের সেনাবাহিনীকে 10টি কারাকোরাম 8 যুদ্ধবিমান, নজরদারি ও আত্মঘাতী হামলার জন্য 200-রও বেশি ড্রোন এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে। পাকিস্তানের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আমির মাসুদ বলেন, এই বিক্রি চূড়ান্ত এবং এর সাথে GF-17 যুদ্ধবিমানও যুক্ত হতে পারে। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যদি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে এটি অঞ্চলটির 3টি প্রভাবশালী দেশকে একত্র করবে, যাদের প্রত্যেকেরই আলাদা সামরিক শক্তি রয়েছে। তোল সমৃদ্ধ সৌদি আরব আরব বিশ্বের একমাত্র G20 অর্থনীতি এবং মক্কা ও মদিনার মতো ইসলামের 2 পবিত্র নগরের দেশ। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। আর এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত তুরস্কের রয়েছে ন্যাটোর 2য় বৃহত্তম সেনাবাহিনী। ইসলামাবাদ ও আঙ্কারা 2 দেশই এখন বড় অস্ত্র উৎপাদক এবং রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশ করছে। তুরস্ক ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন সরবরাহ করেছে এবং সিরিয়ায় প্রধান সামরিক সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছে। লিবিয়াতেও তুরস্কের সেনা মোতায়েন রয়েছে। অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান সামরিক দক্ষতাকে আর্থিক লাভে রূপান্তরিত করতে চাইছে। গত ডিসেম্বরে দেশটি লিবিয়ার জেনারেল খালিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মিকে 16টি JF-17 যুদ্ধবিমান সহ সামরিক সরঞ্জাম বিক্রির জন্য $400 কোটি চুক্তি করে। এর আগে রয়টার্স জানিয়েছিল যে সৌদি আরব ও পাকিস্তান প্রায় $200 কোটি সৌদি রিংকে JF-17 যুদ্ধবিমান কেনার চুক্তিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এসব যুদ্ধবিমান চীন ও পাকিস্তান যৌথভাবে উৎপাদন করে। ইতিহাসগতভাবে পাকিস্তানের সাথে সৌদি আরব ও তুরস্কের উভয়েরই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যদিও সৌদি আরব ও তুরস্কের মধ্যে সবসময় সখ্যতা ছিল না। আরব বসন্তের সময় তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তৈয়ব এরদোয়ান যে গণ আন্দোলনগুলোকে সমর্থন করেছিলেন, সৌদি আরব সেগুলোকে তাদের রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি হিসেবে দেখেছিল। 1 দশক আগে লিবিয়াতে তুরস্কের বিরুদ্ধে সৌদি আরব ও UAE একজোট হয়েছিল। তারা মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকেও সমর্থন জানিয়েছিল, যাকে একসময় এরদোয়ান কঠোর ভাষায় কঠোরতা করেছিলেন। তবে সময়ের সাথে আঞ্চলিক সমীকরণ বদলে গেছে। জাতিসংঘ, মানবাধিকার সংগঠন ও ইতিহাসবিদদের মতে গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যার শামিল এবং লেবানন, সিরিয়া ও ইরানে হামলা নিয়ে যৌথ উদ্বেগের কারণে এরদোয়ান ও সিসির মধ্যে সম্পর্ক উষ্ণ হচ্ছে। সৌদি আরব ও তুরস্কও 2021 সালের পর থেকে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করে। সাম্প্রতিক সময়ে সিরিয়ার মতো স্পর্শকাতর অঞ্চলে 2 দেশ সামরিকভাবে কাছাকাছি এসেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারার সরকারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। সুদানের গৃহযুদ্ধেও সৌদি আরব ও তুরস্ক একই পক্ষকে সমর্থন করছে। অন্যদিকে সৌদি আরব ও UAEর অংশীদারিত্বে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ইয়েমেনে UAE সমর্থিত সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের বিরুদ্ধে সৌদি আরব হামলা চালিয়েছে এবং রিয়াদের মিত্ররা ইয়েমেন থেকে STC ও UAEকে হটিয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে তুরস্ক, সৌদি, পাকিস্তান সম্ভাব্য প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আলোচনা শুরু ভেনেজুয়েলার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য আলোচনা শুরু করেছে ভেনেজুয়েলা। দেশটি গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বাহিনী নিকোলাস মাদুরোকে আটক এবং দেশটির প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর এই আলোচনা শুরু হয়। বামপন্থী নেতার আটক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ আমেরিকার দেশটির দায়িত্বে থাকার দাবির পর এটি সহযোগিতার সর্বশেষ লক্ষণ। কর্মকর্তারা জানান, দেশটির দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিকরা কারাকাসে অবস্থান করছেন। এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিশাল অপরিশোধিত তেল মজুতে প্রবেশের পরিকল্পনা নিয়ে তেল কোম্পানিগুলোর সাথে বৈঠক করেছেন। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার যুক্তরাষ্ট্রের সরকারের সাথে একটি প্রাথমিক কূটনৈতিক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, যার লক্ষ্য উভয় দেশে কূটনৈতিক মিশন পুনঃপ্রতিষ্ঠা করা। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, প্রতিবেশী কলম্বিয়ায় নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনৈতিক জন ম্যাকনামারা এবং অন্যান্য কর্মকর্তারা পর্যায়ক্রমে কার্যক্রম পুনরায় শুরু করার সম্ভাবনা যাচাই করতে একটি প্রাথমিক মূল্যায়ন পরিচালনার জন্য কারাকাসে গিয়েছেন।
ভেনিজুয়েলা জানিয়েছে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তারা ওয়াশিংটনে একটি প্রতিনিধি দল পাঠাবে। এক বিবৃতিতে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের চালানো গুরুতর অপরাধমূলক এবং অবৈধ আক্রমণের নিন্দা জানিয়েছেন এবং অঙ্গীকার করেন যে ভেনিজুয়েলা কূটনৈতিক পথেই এই আগ্রাসনের মোকাবিলা চালিয়ে যাবে। রাশিয়া ও চীনের দখল ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা নিতে চায় যুক্তরাষ্ট্র, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীন যেন গ্রিনল্যান্ডের দখল নিতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ওই ভূখণ্ড নিজের মালিকানায় নেওয়া প্রয়োজন। গতকাল শুক্রবার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের ট্রাম্প বলেন, দেশগুলোর মালিকানা থাকতে হয়, আর মালিকানা থাকলে আপনি তার সুরক্ষা করবেন, ইজারা থাকলে নয়। গ্রিনল্যান্ডকে আমাদের রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, সহজ উপায় হোক অথবা কঠিন উপায়ে আমরা এটা করব। হোয়াইট হাউস সম্প্রতি বলেছে, প্রশাসন ন্যাটোভুক্ত সহযোগী দেশ ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ড কেনার বিষয়টি বিবেচনা করছে, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অঞ্চলটিকে নিজেদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও নাকচ করা হচ্ছে না। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ বলে দিয়েছে যে ভূখণ্ডটি বিক্রি হবে না। ডেনমার্ক বলেছে, সামরিক অভিযান চালানো হলে তা ট্রান্স আটলান্টিক রক্ষাজোট ন্যাটোর শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত দেবে। সবচেয়ে কম জনবহুল অঞ্চল হলেও গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা ও উত্তর মেরু অঞ্চলের মধ্যে হওয়ায় এটি মিসাইল হামলার ক্ষেত্রে আগাম সতর্ক পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়। তাছাড়া ওই অঞ্চলে চলাচলকারী জাহাজ পর্যবেক্ষণের জন্য স্থানটি বেশ উপযোগী। মার্কিন প্রেসিডেন্ট বারবারই বলে আসছেন যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের প্রমাণ ছাড়াই তিনি দাবি করেছেন যে অঞ্চলটি ঘিরে রুশ ও চীনা জাহাজ অবস্থান করছে। গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত পিটুফিক ঘাঁটিতে আগে থেকেই যুক্তরাষ্ট্রের ১০০ জনেরও বেশি সেনা সদস্য স্থায়ীভাবে মোতায়েন রয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি পরিচালনা করে আসছে। ডেনমার্কের সাথে বিদ্যমান চুক্তিগুলোর আওতায় গ্রিনল্যান্ডে নিজেদের ইচ্ছেমতো সংখ্যায় সেনা মোতায়েন করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। এবার ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর হুঁশিয়ারিতে জানিয়েছেন, দেশটি বর্তমানে বড় বিপদে রয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি হোয়াইট হাউস থেকে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের উপর ইরানি কর্তৃপক্ষ গুলি চালালে যুক্তরাষ্ট্রও বসে থাকবে না এবং প্রয়োজনে সরাসরি সামরিক হামলার নির্দেশ দেওয়া হতে পারে। ইরানের বিভিন্ন শহর বর্তমানে বিক্ষোভকারীদের দখলে চলে যাচ্ছে এমন ভিডিও ফুটেজ সামনে আসার প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, তোমরা গুলি না চালালেই ভালো করবে, কারণ তোমরা গুলি চালালে আমরাও গুলি চালানো শুরু করব। ইরানে গত প্রায় ২ সপ্তাহ ধরে চলা এই অস্থিরতায় এখনও পর্যন্ত অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA তথ্য দিয়েছে। নিহতদের মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন বলে জানা যায়। বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটির কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তেহরানের অনেক নাগরিক পুলিশের কাছ থেকে বার্তা পেয়েছেন যেন তারা সহিংস কবলিত এলাকাগুলো এড়িয়ে চলেন। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভ দমনে পুলিশ এখন অত্যন্ত কঠোর এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে গতকাল সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই বিক্ষোভকে বিদেশি শত্রু, বিশেষ করে যুক্তরাষ্ট্রের একটি সাজানো চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি দেশবাসীকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন যে দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তিতে আক্রমণ চালাচ্ছে। খামেনি সরাসরি অভিযোগ করেন যে ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত এবং তেহরান কোনোভাবেই বিদেশিদের ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করা ব্যক্তিদের সহ্য করবে না। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিছুটা নমনীয় হয়ে রাষ্ট্রকে জনগণের প্রকৃত অভিযোগ শোনার আহ্বান জানালেও অন্য কট্টরপন্থী নেতারা কোনো সহানুভূতি না দেখানোর অঙ্গীকার করেছেন। বর্তমানে ইরানের পরিস্থিতি অত্যন্ত সংঘাতময় রূপ নিয়েছে। মানবাধিকার গোষ্ঠী হেঙ্গা জানিয়েছে, বেলুচ সংখ্যালঘু অধ্যুষিত জাহেদান শহরে জুম্মার নামাজের পর বের হওয়া একটি বিক্ষোভ মিছিলে গুলি চালানো হয়েছে, যাতে কয়েকজন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে বিক্ষোভকারীরা এখন এমন সব এলাকা দখল করছেন যা কয়েক সপ্তাহ আগেও ছিল অকল্পনীয়। ওয়াশিংটনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সম্ভাব্য সহায়তার ইঙ্গিত দেওয়ায় ইরান জুড়ে উত্তেজনা
উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প আশা প্রকাশ করেছেন যেন বিক্ষোভকারীরা সুরক্ষিত থাকেন। তবে বিদ্যমান পরিস্থিতিতে ইরানকে তিনি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা হিসেবে বর্ণনা করেছেন।